বাংলাদেশের ক্রিকেটের চরম ব্যস্ততম সময় এখন যাচ্ছে। শুধুমাত্র জাতীয় দলের খেলা না, এ দলের খেলা, ইমার্জিং দলের খেলা, উইমেন্স ইমার্জিং টিমের খেলা সবকিছু মিলিয়ে একেবারে খেলাই খেলা বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে। এবং এতগুলো খেলা যখন হয় তার মানে একটা ব্যাপার নিশ্চিত করে আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন, সেটা হচ্ছে অনেকজন ক্রিকেটারকে একই সময়ে প্রয়োজন হবে। অর্থাৎ আগেকার সময় বাংলাদেশের যে কালচারটা ছিল যে আসলে যারা ন্যাশনাল টিমে নেই তারা সবাই এ দলের খেলা হলে তাদেরকেই দিয়ে দেওয়া হয়, বা ইমার্জিং এর যদি খেলা থাকে তাদেরকে ইমার্জিং এর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। অর্থাৎ আমরা কিন্তু এমন কিছু সিরিজও দেখেছি যেখানে ইমার্জিং টিমে নাইম শেখ তিনি গিয়ে পারফর্ম করছিলেন বা খেলছিলেন, বা সাইফ হাসানরা গিয়ে, সৌম্য সরকাররা গিয়ে খেলছিলেন। ওই ধরনের সিচুয়েশনটা অন্তত যেন না হয় সেটা আমরা অবশ্যই আশা করি। এবং এবার যেটা হয়েছে অনেকটা বাধ্য হয়েই এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছে যে ন্যাশনাল টিমকে আলাদা করতে হয়েছে, এই টিমের যেহেতু প্যারালাল সময় খেলা তাদেরকে আলাদা করতে হয়েছে, এবং ইমার্জিং টিম আলাদা করতে হয়েছে। সব মিলিয়ে তার মানে চিন্তা করে দেখেন ৪৫ জন ক্রিকেটার যারা বাংলাদেশের পাইপলাইনের মধ্যে আছেন বা ন্যাশনাল টিমের রেডারে আছেন, সেই ধরনের ৪৫ জন ক্রিকেটার কিন্তু এই ১-১.৫ মাসের ভিতরেই বিভিন্ন ধরনের ফরম্যাটে বিভিন্ন ধরনের ম্যাচেস খেলার সুযোগ পাচ্ছে। ও ওয়েল, আন্ডার ১৯ লেভেলেও খেলা হচ্ছে, সেটা তো ভুলেই গেছি। আন্ডার ১৯ তারা কিন্তু একটা শ্রীলঙ্কা ট্যুরে আছে যেখানে ৬টা ইউথ ওডিআই এর খেলা হবে, এবং সেখানে ইতিমধ্যেই বাংলাদেশ ৩টা ম্যাচের মধ্যে ২টাতে জিতে গেছে, ২-১ এগিয়ে আছে। প্রথম ম্যাচ হারার পর টানা ২টা জিতেছে, এবং আজকে চতুর্থ ম্যাচেও বাংলাদেশ খুব ভালো একটা স্কোর করেছে। শ্রীলঙ্কার জন্য বেশ টাফ হবে, আমার মনে হয় এই ম্যাচটাও তারা হারতে চলেছে। তো আন্ডার ১৯টা দিয়ে আসলে শুরু করি, সবচেয়ে জুনিয়রদের দিয়ে। আন্ডার ১৯ দলটায় বেশ কিছু ক্রিকেটার আছেন যারা ইতিমধ্যেই তাদের লিস্ট এ অভিষেকটা হয়ে গেছে তাদের, অন্তত হোয়াইট বল ক্রিকেটে তাদের টি-২০-র যেই ডেবিউটা সেটাও কিন্তু তাদের বেশ কিছু খেলোয়াড়ের হয়ে গেছে। সেই লিস্টে একটু পড়ে শোনাতে চাই। এবং সবচেয়ে রিসেন্টলি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হয়েছে, সেই প্রিমিয়ার লিগেই যে কয়জন খেলোয়াড় খেলেছেন যারা এই মুহূর্তে আন্ডার ১৯ দলটার হয়ে শ্রীলঙ্কা সফরে আছেন, সেই কিছু খেলোয়াড়দের দিকে একটু ফোকাস করতে চাই শুরুতে। আল ফাহাদ, তিনি কিন্তু শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন। ইকবাল হোসেন ইমন আরেক পেসার, মোহামেডান তাকে একটা ম্যাচে খেলেছিল, অর্থাৎ তাদের স্কোয়াডের সঙ্গে তিনি সময় কাটিয়েছেন। শামিউন বশির, তিনিও খেলেছেন লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে। খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি, মাত্র ৪টা ম্যাচ খেলেছেন, তবে সেখানেও খুব খারাপ যে করেছেন তা নয়। ৮৬ রান করেছেন, ৭টা উইকেট পেয়েছেন। যদিও লেজেন্ডস অফ রূপগঞ্জ খুব বেশি দূর এগিয়ে যেতে পারেনি, সুপার লিগ পর্যন্তই তাদের দৌরত্ব থেমে গিয়েছিল। জাওয়াদ আবরার, তিনি যেহেতু ওপেনিং ব্যাটার, যে কোনো ধরনের ওপেনিং ব্যাটারই যখন বাংলাদেশের পাইপলাইনে নতুন করে অ্যাজ এ ইয়াং ক্রিকেটার ভালো করা শুরু করেন, আমরা কিন্তু এক্সাইটেড হয়ে যাই। কারণ এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় ক্রাইসিসটা বোধ হয় সেই ওপেনিং স্লটটার মধ্যেই। এবং এমন একজন ক্রিকেটারকে আসলে আমরা খুঁজছি যিনি সেই স্লটটা আসলে ধরতে পারবেন। তামিম পরবর্তী সময়টায় বাংলাদেশের ওপেনিং স্লটে আসলে কে হালটা ধরবেন, সেটাই কিন্তু সেই প্রশ্নেরই কিন্তু আমরা এখনো জবাব খুঁজছি। জাওয়াদ আবরারের কথা বলছিলাম। জাওয়াদ আবরার এবারে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ খেলেছেন, তার প্রথম লিস্টে টুর্নামেন্ট, এবং সেখানে তিনি ১০ ম্যাচ থেকে ৩৩০ রান করেছেন। সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপার, ৯৫ তার স্ট্রাইক রেট ছিল, দুটো 50 ছিল। এবং খুব ইমপ্রেসিভ তার ব্যাটিং স্টাইল, আসলে খুবই অ্যাগ্রেসিভ মাইন্ডসেটের একজন ক্রিকেটার। এবং এই জাওয়াদ আবরার ইতিমধ্যে শ্রীলঙ্কায় যে সিরিজটা হচ্ছে আন্ডার ১৯ দলের হয়ে, সেই জাওয়াদ আবরার শ্রীলঙ্কা সিরিজে গিয়েও টানা দুটো ম্যাচে তিনি দুটো 100 পেয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু খুবই খুবই রানের মধ্যে আছেন, এবং সেটা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ একটা দিক। সেই সাথে এই টিমের যে ক্যাপ্টেন, আন্ডার ১৯ টিমের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম, তিনি শুধুমাত্র এবার লিস্টে খেলেননি, তিনি গুলশান ক্রিকেট ক্লাবের প্রিমিয়ার লিগ দলটার ক্যাপ্টেনও ছিলেন। তাকে বিশাল বড় একটা অপরচুনিটি তৈরি করে দেওয়া হয়েছিল, এবং অ্যাজ এ ক্যাপ্টেন তার পারফরমেন্স ভালো ছিল। গুলশান ক্রিকেট ক্লাব তারা কিন্তু সুপার সিক্সেও গিয়েছিল, এবং আজিজুল তামিম তিনি তার এইচএসসি পরীক্ষা বাদ দিয়ে এই ডিপিএলটা শেষ করেছেন, এবং সেই সাথে শ্রীলঙ্কা সফরে দলের ক্যাপ্টেন্সিও করছেন। আজিজুল হাকিমের পারফরমেন্সের দিকে যদি তাকাই, এবারে ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ১০ ম্যাচ থেকে ৩৪৪ রান, অর্থাৎ জাওয়াদ আবরারের চেয়েও বেশি রান তিনি করেছেন। স্ট্রাইক রেট খুব একটা ভালো না, ৭৪-এর মতো, তবে ৯টা উইকেটও সেই সাথে তিনি পেয়েছেন তার ডানহাতি অফ স্পিন দিয়ে। ভালো একজন অলরাউন্ড পারফর্মার হিসেবে তিনি কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তার প্রথম লিস্টে টুর্নামেন্টে এসে। এবং আন্ডার ১৯ যেই সিরিজটা হচ্ছে শ্রীলঙ্কার সাথে, সেখানেও কিন্তু তিনি টানা দুটো 50 পেয়েছেন। সো হি অ্যান্ড জাওয়াদ আবরার, আজিজুল হাকিম, জাওয়াদ আবরার, এই দুজনই সবচেয়ে বড় দুজন তারকা মনে হচ্ছে, অন্তত ব্যাটিং এর দিক থেকে যদি চিন্তা করি, লিডারশিপের দিক থেকে যদি চিন্তা করি। এবং তারা আসলে মনে হয় যদি ফ্রি থাকতেন তাহলে তারা হয়তো ইমার্জিং দলটাতেই সুযোগ পেয়ে যেতেন। আন্ডার ১৯ টুরটা না থাকলে এই দুজনকে আমরা নিশ্চিতভাবে ইমার্জিং দলটাতে দেখতাম। এবারে চলে যাই ইমার্জিং দলটায় কারা কারা আছেন। ইমার্জিং টিমের ক্যাপ্টেন আকবর আলী, তিনি মানে মোটামুটি ২০২০-এর ওয়ার্ল্ড কাপের পর থেকে এখন বাংলাদেশের পার্মানেন্ট ডোমেস্টিক ক্যাপ্টেন হয়ে গেছেন। কোনো না কোনো একটা টিমে তিনি থাকেন, এবং সেই টিমের ক্যাপ্টেনও তিনি হন। এবারে ডিপিএলেও তিনি ক্যাপ্টেন ছিলেন, এবং পরবর্তীতে আগের যে এনসিএল টি-20 সেখানেও তিনি ক্যাপ্টেন ছিলেন। এবারে যখন বাংলাদেশ ইমার্জিং টিমটা তৈরি করা হয়েছে সেখানেও তিনি ক্যাপ্টেন। সো আকবর আলী অ্যাজ এ ক্যাপ্টেন
সেই ক্যাপ্টেন কোটায় মোটামুটি তাকে নেওয়া হচ্ছে, কারণ তার পারফরমেন্স রিসেন্ট টাইমে কিন্তু বলার মতো তেমন কিছু নয়। বাট তারপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার উপর ইনভেস্ট করছে, কারণ তার ক্যাপ্টেন্সির অ্যাবিলিটিটা আমরা দেখেছি। বাংলাদেশের একমাত্র আইসিসি ওয়ার্ল্ড ইভেন্টে তিনিই দলকে জিতিয়েছিলেন বা চ্যাম্পিয়ন করেছিলেন। সুতরাং তার উপর আস্থাটা এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাখছে, এবং তাকে ক্যাপ্টেন করে 15 সদস্যের যে দলটা ঘোষণা করেছে ইমার্জিং দলটা, সেই ইমার্জিং দলটায় কারা কারা আছেন সেদিকে একটু চোখ বোলাই। জিশান আলম আছেন, ডিপিএলটা খুব ভালো গেছে তার। রায়ান রাফসান ফ্যান্টাস্টিক করেছেন এবং তিনি শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন ছিলেন এবারে ডিপিএল এ। আহরার আমিন পিয়ান তিনিও বেশ ভালো করেছেন পার্টেক্সের হয়ে এবারে ডিপিএল এ। আরিফুল ইসলাম মোহামেডানের হয়ে খেলেছেন। প্রীতম কুমার ডিপিএলটা খেলার সুযোগ পাননি, ইনজুরির কারণে একটু অফ কালার ছিলেন, বাট উই অল নো অ্যাবাউট হিজ পোটেনশিয়াল। মাহফুজুর রাব্বি আছেন, তোফায়েল আহমেদ আছেন, যিনি একজন পেস বোলিং অলরাউন্ডার। আমরা কিন্তু এই ধরনের খেলোয়াড়দের খুঁজছি, এবং তিনি এই ইমার্জিং দলটায় থাকাতে আমি বেশ এক্সাইটেড তার খেলাটা দেখার জন্য। তিনি যেন ম্যাচ টাইম পান সেটা আমি আশা করতে চাই। ওয়াসি সিদ্দিকী, দ্য ওনলি প্রপার অ্যাকশন লেগ স্পিনার ইন বাংলাদেশ রাইট নাও, এটা আমি একদম হরফ করে বলতে পারি। আপনারা রিশাদের কথা বলতে পারেন, কাপালির কথা বলতে পারেন, বিপ্লবের কথা বলতে পারেন, অন্য অনেকের কথা হয়তো আপনারা বলতে পারেন, তবে দে আর নট প্রপার ক্লাসিক্যাল লেগ স্পিনার্স। ঋষাদ তার ডিফারেন্ট একটা স্টাইল দিয়ে, তার হাইট দিয়ে, তার একটা ইউনিক অ্যাকশন দিয়ে বোলিংটা করেন, অনেকটা জোরের উপর টার্ন নির্ভর বোলিংটা তার কাছ থেকে হয় না সেরকম। বাট ক্লাসিক্যাল লেগ স্পিন যদি বলে একদম প্রপার রিস্ট ওয়ার্ক, সেটা কিন্তু ওয়াসি সিদ্দিকের মধ্যে আছে। এবং আমরা এবারে ডিপিএল এ দেখেছি ওয়াসি সিদ্দিকের পারফরমেন্স অসাধারণ তিনি করেছেন। বল হাতে তিনি 19টা উইকেট পেয়েছেন, যার মধ্যে একটা ম্যাচে তো তিনি 6টা উইকেটে পেয়েছিলেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন। এবং সেই সাথে ওয়াসি সিদ্দিকির ব্যাটিংটাও বেশ ভালো, মিডল অর্ডারে তিনি বেশ ভালো সাপোর্ট দিয়েছেন দলটাকে। সুতরাং ওয়াসির উপর আলাদা একটা নজর থাকবে, এবং আমি আশা করব তিনি যেন ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস পান। শুধু যে ওডিআই গুলা হবে বা ওয়ান ডে ম্যাচেস গুলো হবে সেখানে না, তাকে 4 ডে ম্যাচ গুলোতেও যেন সুযোগ দেওয়া হয় এজ এ স্পিনার, এই আশাটা আমি অন্তত করতে চাইছি এই দলটার থেকে। ওয়াসির পরে আমরা যাই রাকিবুল। তিনি অবভিয়াসলি খুবই লং টার্ম ধরেই, খুব ইয়াং হিসেবেও বাংলাদেশের লেফট আর্ম স্পিন ডিপার্টমেন্টকে একটা ফিউচার দেখাচ্ছেন। অন্তত বোঝাই যায় যে তিনি আসলে ফিউচারে ন্যাশনাল টিমের একজন কম্পোনেন্ট হয়তো হয়ে যাবেন একটা পয়েন্টে। হি হ্যাজ বিন ভেরি কনসিস্টেন্ট, তিনি আছেন এই ইমার্জিং দলটায়। শেখ পারভেজ জীবন তিনিও ভালো খেলেছেন এবারে ডিপিএল এ, সেটা পুরস্কার হিসেবে তিনি ইমার্জিং দলে চান্স পেয়েছেন। পেস ডিপার্টমেন্টটা আমার কাছে খানিকটা দুর্বল মনে হচ্ছে, তারপরও আমার মনে হয় যদি পেস বোলিং অলরাউন্ডার থাকেন তোফায়েলের মতো, তাদেরকে কিছুটা ব্যবহার করে হয়তো সেই ঘাটতিটা পূরণ করা যাবে। 3জন পেসার আছেন এই স্কোয়াডে, মারুফ মৃধা, রিপন মন্ডল এবং আসাদুজ্জামান পায়েল। পায়েলের ইনক্লুশনটাও বেশ ইমপ্রেসিভ, কারণ তিনি ডিপিএল এ পারফর্ম করেছেন, পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন। রিপন মন্ডল তিনি ইমার্জিং দলগুলোতে রেগুলার বেসিসেই খেলে যাচ্ছিলেন আফটার হিজ আন্ডার 19 ডেজ। আর মারুফ মৃধাও তিনি কিন্তু মোটামুটি একটা সুযোগ পেয়ে যাচ্ছেন। সুতরাং এই হচ্ছে ইমার্জিং টিম। এখান থেকেও যদি আমি বলি, আমি কিন্তু পয়েন্ট আউট করে শুধু দুজনের নামই বলেছি, যাদেরকে আমার কাছে মনে হচ্ছে যে পারফর্ম করা প্রয়োজন, নিজেদেরকে প্রমাণ করা প্রয়োজন, কারণ এই ধরনের ক্রিকেটার বাংলাদেশের একদম টপ টায়ারের প্রয়োজন বেশি। ওয়াসি সিদ্দিকী, যিনি একজন জেনুইন লেগ স্পিনিং অলরাউন্ডার, আর সেই সাথে তোফায়েল আহমেদ, যিনি একজন পেস বোলিং অলরাউন্ডার। এই দুজনের খেলা দেখার জন্য আমি আসলে অপেক্ষা করব। এবং এ টিমের কথায় যদি যাই, সেখানে আসলে লিটারেলি বাংলাদেশ ন্যাশনাল টিমেরই অনেক খেলোয়াড়রা রয়েছেন, এবং এই টিমটা নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে। আমার কাছে মনে হচ্ছে যে এটা তাদের জন্য একটা প্রমাণের মঞ্চ। তারা যদি এই টিমে ভালো করতে পারেন, ন্যাশনাল টিম যদি খারাপ করে, সেখান থেকে হয়তো কিছু প্লেয়ার ঝরে যাবেন, এই টিম থেকে কিছু প্লেয়ার সেখানে চলে যাবে। বিষয়টা বোধহয় এরকমই হবে। এবং ওই টপ গানসরাই রয়েছেন, পারভেজ ইমন, নাইম শেখ, এনামুল বিজয়, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক সৈকত, শামীম পাটোয়ারি, তানভীর ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রাজা। রেজাউর রাজা বাদ দিলে বাকি সবাই কিন্তু ন্যাশনাল টিমে ইতিমধ্যেই ডেবিউ পেয়ে গেছেন কোনো না কোনো ফরম্যাটে। সুতরাং দিস ইজ আ টিম বা দিস ইজ আ সিউডো ন্যাশনাল টিম, সেটাই বলা যেতে পারে। এবং এখানে যে কিছু খেলোয়াড়রা রয়েছেন তাদেরকে তো আমার মনে হয় যে ন্যাশনাল টিমে নিয়ে যাওয়া উচিত বা নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। শামীম পাটোয়ারি তাদের মধ্যে একজন, নাইম শেখ তাদের মধ্যে একজন, এনামুল বিজয়কে হয়তো আরবার সুযোগ দেওয়া যেতে পারে। মোসাদ্দেক সৈকতকে নিয়েও রিসেন্টলি অনেক কথা হচ্ছে, তিনি যেহেতু ডিপিএল এ এত ভালো করেছেন, একজন স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে তিনি কি ওই রোলটা প্লে করতে পারেন কিনা, সেটাও একটা দেখার বিষয়। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় সবচেয়ে পজিটিভ দিক এটাই, বাংলাদেশের ক্রিকেটের এই ক্যালেন্ডারের সিচুয়েশনটায় প্যারালি আন্ডার 19 ইমার্জিং টিম এবং ন্যাশনাল টিমের খেলা হয় মোটামুটি 60 জন ক্রিকেটার, যারা বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎকে শেপ করবেন। সেই 60 জন ক্রিকেটারকে পরখ করে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লেটস সি কার পারফরমেন্স কেমন হয়। তবে আমি এক্সাইটেড কিছু পার্টিকুলার প্লেয়ারদের নিয়ে, বলেছিলাম সেটা আগেই। আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরার আন্ডার 19 কি করছেন সেটা দেখতে চাই। ওয়াসি সিদ্দিকী এবং সেই সাথে তোফায়েল আহমেদ, তারা ইমার্জিং দলের হয়ে কি করবেন সেটা দেখার একটা আশায় আছি। এবং এ টিমের হয়ে পারভেজ ইমন, বিজয়, নাইম ছাড়াও মোসাদ্দেক সৈকত কি করতে পারেন, শামীম পাটোয়ারি কি করতে পারেন, সেই বিষয়গুলো হয়তো আমরা দেখার চেষ্টা করব। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে থাকবেন এবং সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে রয়েছে আমি অল স্পোর্ট এবিপি নামে, এবং সেই সাথে ফেসবুকেও রয়েছে অল স্পোর্ট এবিপি নামে।
পেজটা আপনারা ফলো করতে পারেন চাইলে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।